অন্ধকার ঘরে আবারও নির্যাতনের শিকার হয় রায়। তবুও পিচার্সদের একটু দয়া হয় না। 2 ঘন্টা আগে চেয়ারম্যানের ছোট ভাই একটা রুটি আর পানি খাইয়ে দিয়েছে রায়কে, তারপর আবারও ধর্ষণ করেছে। নিজেদের চাহিদা মিটিয়ে 3 জন চলে গেছে, আর এখন ওসি মহিনুদ্দিন রায়কে ভোগ করতে ব্যস্ত। কিন্তু ওসি এখন মাতাল, লোকটা কোনো হুঁশ নেই। এখন শুধু রায় আর ওসি এখানে আছে। ওসি এতটা মাতাল যে চোখ ঠিক মতো খুলতে পারছে না, কিন্তু রায়কে শারীরিক নির্যাতন করছে। ওসি মাতাল হওয়ায় রায় নিজেকে বাঁচানোর একটা সুযোগ পেয়ে যায়। রায় নিজেকে শক্ত করে, তারপর শরীরে সব শক্তি দিয়ে ওসিকে ধাক্কা মারে। মাতাল হওয়া ওসি পাশে ছিটকে পড়ে যায়। রায় ঘরে চারদিকে চোখ বুলায়। ঘরের এক পাশ তার জামা কাপড় পরে আছে। রায় নিজের পেট শক্ত করে হাত দিয়ে চেপে ধরে, তারপর কাপড় নেওয়ার জন্য পা হাঁটতে শুরু করে। কিন্তু শরীরের যন্ত্রণায় পা দুটো যেন চলতে চাইছে না। মাতাল ওসির নেশার কারণে নিজের জ্ঞান হারিয়েছে। রায় আস্তে আস্তে কাপড়গুলো তুলে নেয়, তারপর নিজের শরীরের কাপড় দ্বারা আবৃত করে ফেলে। রায় আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। এটাই তার সুযোগ পালিয়ে যাওয়ার, কেননা বাকি 3 জন কিছুক্ষণ আগেই চলে গেছে মাতাল হয়ে। রায় দরজার কাছে যে একটা কাঠের বড় লাঠি দেখতে পায়। লাঠিটা আজ ওসির সাথে করে নিয়ে এসেছিল। এই লাঠিটা দিয়ে নাকি তার আকবরকে ইচ্ছামতো আঘাত করেছে ওসি। যখন ওসির কথাগুলো বলছিল তখন রায় নিরুপায় ছিল, কিন্তু এখন রায় চাইলেই অনেক কিছু করতে পারে। রায় নিজের মনকে শক্ত করে, কারণ এখন সে দুনিয়ার সব থেকে জঘন্য একটা কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, এখন রায় একটা জানোয়ারকে শেষ করতে যাচ্ছে, যে পুলিশের পোশাক পরে আইন ভঙ্গ করে, যার জন্য অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায় আর নির্দোষ মানুষগুলো জেলের মধ্যে পচে মরে। রায় লাঠিটা হাতে নিয়ে শক্ত করে ধরে, তারপর আস্তে আস্তে এগিয়ে যায় ওসির দিকে। ওসি জ্ঞান হারিয়ে পড়ে আছে ঘরের উপরে। ওসির কাছে গিয়ে রায় তার হাতের লাঠিটা উঁচু করে ধরে, তারপর একের পর এক আঘাত করতে থাকে ওসির মাথায়। ওসির শরীর কাঁপতে থাকে, মাথা ফেটে রক্তে মেখে যায় পুরো জায়গা। তবুও রায় থামে না। একের পর এক আঘাত করতে ওসির মাথাটা পুরো থেতলে ফেলে রায়। ওসি চেহারাটা বিকৃতি আকার ধারণ করে। রায় ওসির দিকে তাকিয়ে 2 ফোঁটা পানি ফেলে চোখ থেকে, তারপর আস্তে আস্তে বলে, তোকে তো যোগ্য শাস্তি দিলাম। ধর্ষকদের এটাই শাস্তি, আর তা হলো মৃত্যু। তোকে বাঁচিয়ে রাখলে আরও অনেক নিষ্পাপ জীবন নষ্ট হতো, তাই তোকে শেষ করে ফেললাম। রায় লাঠিটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পুরনো একটা বাড়ির ভিতর এতদিন সে বন্দি ছিল। রায় আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়। বাড়িটা পাশেই একটা পুকুর। সে পুকুরে লাঠিটা ছুঁড়ে মেরেছে সে। লাঠিটা পানিতে পড়তে একটা ছপ করে শব্দ হয়। রায় নিজের পেট শক্ত করে চেপে ধরে হাত দিয়ে। দুর্বল শরীরে আশেপাশে সবটা ঝাপসা লাগে রায়ের কাছে। রাতের অন্ধকারে এগিয়ে চলছে রায়। কোথায় যাচ্ছে তা সে জানে না, শুধু জানে এখানে থাকাটা তার জন্য নিরাপদ নয়। কিন্তু শরীরের ব্যথা আরও পা যেন চালাতেই চায় না। রায়ের প্রতি কদমে প্রচণ্ড ব্যথা অনুভব করে তলপেটে, কিন্তু এই ব্যথাকে অতিক্রম করে তার যেতেই হবে। এলোমেলো পায়ে রায় যেতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর রায়ের মাথা ঘুরতে উঠে, তার শরীর অবশ হয়ে আসে, সব কিছু ঝাপসা হয়ে যায়। আস্তে আস্তে রায় তার স্থির থাকতে পারে না। শরীরের ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। চোখ খুলতে নিজেকে একটা শুভ্র ঘরে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করল রায়। তার মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। নিজের দিকে তাকাতেই দেখতে পায় তার শরীরে রোগীদের পোশাক, তার শরীরে স্যালাইন চলছে। শরীরে ব্যথা অনেকটা নেই, তবে চোখ মেলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে রায়ের। একটু দূরে একজন নার্স কাজ করছে। সে এখনও রায়কে খেয়াল করেনি। প্রচণ্ড পিপাসায় রায়ের গলা শুকিয়ে আছে। রায় অতি কষ্টে মিমিয়ে বলল, শুনছেন? রায়ের এই একটা শব্দই যেন যথেষ্ট ছিল নার্সের দৃষ্টি আকর্ষণ করতে। নার্স ত্বরিত গতিতে রায়ের দিকে ফিরে তাকায়। রায়ের চোখ খোলা দেখি নার্স দৌড়ে বাইরে চলে যায়। রায় আশাহত হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে নার্স চলে যাওয়ায় কিছুক্ষণ পরে কয়েকজন ডাক্তার দৌড়ে রায়ের কাছে আসে। ডাক্তারদের মধ্যে থেকে একজন বয়স্ক ডাক্তার রায়ের পাশে বসল। রায়ের মাথা তার মমতা মাখা হাত বুলিয়ে দিল। রায় ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আমি পানি খাবো, খুব পিপাসা পেয়েছে।
একজন নার্স দৌড়ে পানি নিয়ে আসে রায়ের জন্য। ডাক্তার খুব যত্ন করে রায়কে পানি খাইয়ে দেয়। তারপর রায়ের মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন কেমন লাগছে তোমার মা? শরীরটা ভালো আছে তো? রায় উত্তর দেয় না, কেবল ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে কষ্ট বিরাজমান। ডাক্তার মুচকি হেসে দিয়ে বলে, তোমার বাবা মা বাইরে অপেক্ষা করছে, আমি কি ডেকে দেব তাদের? রায় মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। একজন নার্স চলে গেল রায়ের বাবা মাকে ডেকে নিয়ে আসতে। নার্স খবর দিতেই রায়ের মা বাবা দৌড়ে চলে আসে। তারা আসতেই ডাক্তার উঠে দাঁড়ায়। রায়ের বাবা একমাত্র মেয়ের পাশে বসে পড়ে। রায়ের বাবা কাঁদতে থাকে। নিজের বাবার চোখের পানি দেখে রায় কাঁদছে। বাবা আর মেয়ে একসাথে নিঃশব্দে কাঁদছে। বাবা আর মেয়ের কান্না দেখে উপস্থিত সবাই কাঁদছে। রায়ের বাবা মাথা উঁচু, কিছু বলতে পারে না। তার ঠোঁট কাঁপছে প্রচণ্ডভাবে। মেয়ের চোখের দিকে তাকাতে পারছে না সে। মাথা নিচু করে মেয়ের সামনে তার বসে আছে। রায়ের বাবা যখন দেখলেন তার মেয়েটা তার কান্না দেখে কাঁদছে, তখন তিনি 2 হাত দিয়ে নিজের চোখ মুছে নিলেন। তারপর পরম যত্নে মেয়ের চোখে পানি তিনি মুছে দিলেন। মেয়ের সামনে এভাবে ভেঙে পড়া তার ঠিক হবে না। সে যদি এভাবে ভেঙে পড়ে তাহলে তার মেয়ে কি হবে? মেয়েটা যে মরে যাবে। কাদের সর্দার রায়ের চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলে, আমার ভালো মাইয়াটা এমনে কান্দে কেন? হ্যাঁ, আমার মায়ের তো কিছু হয় নাই, এমনভাবে কান্দে যে আমি মইরা গেছি। আমি থাকতে আমার মায়ের কিসের চিন্তা? ও বুঝছি আমার বুড়া মা মরছে দেখা কান্দে নাকি? বুড়া মানুষ মইরা গেছে, তাতে কান্দার কি আছে? তাড়াতাড়ি সুস্থ হইয়া জামা, আমি তোরে বাড়িতে লইয়া যামো। আর এইবার বাজান আরো ভালো কইরা বাড়ি বানামো। বাজানরে তুই আর কিপটা কইতে পারবি না। বাজানের একটু বাইরে থাইকা আইতেছি, তুই তোর আম্মার লগে থাক একটু। কাদের সর্দার উঠে দাঁড়ায়। তার চোখের পানি টলমল করছে। নিজের চোখে পানি আটকে রাখার চেষ্টা করছে তিনি। মেয়ের সামনে তিনি কাঁদতে চান না, এতে যে মেয়েটা আরও দুর্বল হয়ে যাবে। কাদের সর্দার বাইরে গিয়ে মুখ চেপে কাঁদতে থাকেন। কোনো বাবার পক্ষে মেয়ের এমন পরিণতি মেয়ে নেওয়া সম্ভব নয়। কেননা দুনিয়ার সকল পুরুষ খারাপ হতে পারে, কিন্তু বাবা কখনোই খারাপ না। 2 দিন পার হয়ে গেছে। এই রায় 2 দিনে কারো সাথে কথা বলেনি। আগে সে হাসি খুশি রায় যেন বিলীন হয়ে গেছে। রায় এখন কিছুটা সুস্থ। এর মাঝে অনেক সাংবাদিক রায়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু হাসপাতালের ডাক্তার নার্সরা তাদের রায়ের সাথে কথা বলতে দেয়নি। ডাক্তাররা ভালো করেই জানে সাংবাদিকরা কী করতে পারে। 2টা সংস্থা থেকে মহিলা এসেছিল রায়ের সাথে কথা বলতে, কিন্তু তারাও কথা বলতে পারেনি। আর কথা বলতে না পেরে যা ইচ্ছে ব্যবহার করে গেছে রায়ের মা বাবার সাথে। মূলত যখন কোনো মেয়ে নির্যাতনের শিকার হয়, তখন বিভিন্ন সংস্থা থেকে মেয়েদের পাশে দাঁড়ানোর নামে তামাশা তৈরি করা হয়। তারা পুরো দুনিয়ার সামনে মেয়েটাকে উপস্থিত করে ধর্ষিতা হিসাবে। অপরাধীদের শাস্তির দাবি রাস্তা সমাবেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সহানুভূতি কুড়িয়ে নেয়। তারপর 2 দিন পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। যখন নির্যাতনের শিকার হওয়া মেয়েটা সুবিচারের জন্য ছুটে বেড়ায় আদালতের প্রাঙ্গণে, তখন তাদের খোঁজ পাওয়া যায় না। আর কিছু সাংবাদিক ভাই বোনেরা নিজেদের চ্যানেল ও পত্রিকাকে আলোচনার তুঙ্গে রাখতে তিলকে তাল বানিয়ে নিউজ করে, কিন্তু দিন শেষে অনেক নিউজ ভুয়া বের হয়। তারা সবাই ভালো থাকে, কিন্তু নির্যাতনের শিকার হওয়া মানুষগুলো পদঘাটে লোকেদের অপমানের শিকার হয়। কেননা ক্যামেরার সামনে তাদেরকে ধর্ষিতা হিসাবে উপস্থাপনা করা হয়, তিলকে তাল বানিয়ে নিউজ বানানো হয়। তবে তো কিছু লোকের পকেট ভারী হয়। আজকে রায়ের সাথে পুলিশ কমিশনার কথা বলতে এসেছে, কেননা ওসি মহিনুদ্দিন বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। তাই কমিশনার নিজেই এসেছেন। তিনি মূলত রায়ের মুখ থেকে সবটা শুনতে এসেছেন। রায়ের কথা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার অসুস্থ রায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার সাথে কি হয়েছে মা? আমাকে নিজের চাচ্চু মনে করে সবটা বলো। আমি যত তাড়াতাড়ি সবটা জানতে পারবো, ঠিক তত তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারবো। যদিও একজন গ্রেপ্তার হয়েছে, এখনও 3 জন বাকি। তুমি তোমার সাথে ঘটে যাওয়া সবটা খুলে বলো আমাকে। রায় কমিশনার দিকে তাকিয়ে বলল, আপনারা কি আমাদের গ্রামের মাঝিকে গ্রেপ্তার করেছেন? কমিশনার মাথা নেড়ে বললেন, হ্যাঁ। রায় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমাকে মাঝি অপহরণ করেনি, মাঝিকে ফাঁসানো হয়েছে। তার উপর মিথ্যা দোষ দেওয়া হয়েছে। আমাকে অপহরণ করেছে চেয়ারম্যান সাহেবের ভাই
আসলাম শেখ, তার সাথে চুক্তি ছিল ওসি মহিনুদ্দিনের। আর বাকি দুজনকে আমি চিনি না, তবে ওই দুজনের মধ্যে একজন আমাদের বাড়িতে এসেছিল আসলাম শেখের সাথে। রায়ের মুখে আসলাম শেখ আর ওসি মহিনুদ্দিনের কথা শুনে উপস্থিত সবাই চমকে ওঠে, কেননা এতদিন তারাই রায়কে খোঁজ করার সব ব্যবস্থা করেছে। আর রায় বলছে তারাই রায়কে অপহরণ করেছিল। এছাড়াও রায়কে যেদিন পাওয়া গিয়েছে ঠিক ওই দিন থেকে ওসি নিখোঁজ। আর আসলাম শেখ রায়ের জ্ঞান ফেরার পর আর আসে। রায়ের বাবা ধপ করে নিচে বসে পড়ে। অপরাধী তার সামনে ছিল, অথচ সে টেরও পেল না। রায় কমিশনারের দিকে তাকিয়ে বলল, ওই রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে চিৎকারের শব্দ আমাদের ঘুম ভেঙে তার ঘর থেকে বাইরে আসি আমরা। কিন্তু বাইরে এসে 4 জন মুখোশ পরা লোককে দেখতে পাই, ওরা দাদুকে আঘাত করেছিল। এর মধ্যে দাদি চলে আসে, দাদি বাধা দেওয়ায় ওই লোকগুলো দাদিকে ছুরি দিয়ে আঘাত করে। দাদি ওখানে কাতরাতে শুরু করে। আমি দৌড়ে দাদির কাছে যেতে চাই, কিন্তু তারা আগেই ওরা আমাকে ধরে ফেলে, আমার ওড়না দিয়ে হাত পা বেঁধে ফেলে। তারপর ওরা আমাকে বাইরে নিয়ে যায়। আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে ওই রাস্তার উপর ওদের গাড়ি রাখা ছিল। ওরা আমাকে ওই গাড়িতে করে কোথায় নিয়ে যায় আমি জানি না। তারপর ওরা আমাকে এখানে বেঁধে রেখে চলে যায়। কিন্তু 2 ঘন্টা পর 3 জন ফিরে আসে, তারপর তারা আমাকে। রাই কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে। নিজের চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে রায় পুনরায় বলে, তারপর তারা আমাকে ধর্ষণ করে একাধিকবার। আমি তাদের পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু তারা একটু দয়া আমাকে করেনি। সর্বপ্রথম আমাকে আসলাম শেখ ধর্ষণ করে, তারপর বাকি 2 জন। তারপর তেমন কিছু আমার মনে নেই, কারণ তাদের অত্যাচারের কারণে আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান আসে তখন নিজেকে ওই বদ্ধ ঘরে বন্দি অবস্থায় আবিষ্কার করি। জ্ঞান ফেরার কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার ওই বদ্ধ ঘরে প্রবেশ করে। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে বাঁচাতে এসেছে, কিন্তু না, সেও ছিল ধর্ষক। ঘটনাক্রমে তার মুখ থেকে জানতে পারি তিনি আমার দাদিকে খুন করেছেন। বুঝে যায় দাদি আর নেই। তারপর লোকটা জানায় সে নাকি আমাদের গ্রামের মাঝিকে গ্রেপ্তার করেছে এবং মাঝি থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য অত্যাচার করছে। এই পুলিশ অফিসার আর কেউ নয়, সে ওসি মহিনুদ্দিন। লোকটা সবার সামনে অভিনয় করতো আমাকে খোঁজার, কিন্তু সময় পেলে আমার উপর শারীরিক অত্যাচার করতে চলে যেত। সবটা শুনে কমিশনার চোখে পানি চলে আসে। সে নিজের চোখে পানি মুছে বলল, তোমাকে একটা ধান খেতে পাশে পাওয়া গেছে। ক্ষেতটা তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। ওটা কি তোমাকে ওই ক্ষেতের পাশে ফেলে রেখে গিয়েছিল? কমিশনার কথা মাঝে রায় ফোড়ন কেটে বলল, ওরা আমাকে ফেলে রেখে যায়নি, আমি রাতে আধারে পালিয়ে এসেছি। মূলত যেই রাতে আমি পালাই ওই রাতে ওরা 4 জন আমাকে পুনরায় ধর্ষণ করতে গিয়েছিল। ওরা ওই দিন অনেক মদ খেয়েছিল, তাই ওদের হুঁশ ছিল না। এদের মধ্যে 3 জন প্রথম আমাকে ধর্ষণ করে, তারপর ওসি মহিনুদ্দিন আসে। কিন্তু হঠাৎ করে ওদের মধ্যে ঝামেলা তৈরি হয়। ওসি পরের দিন আমাকে অত্যাচার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাকি 3 জন আমাকে আরও কিছুদিন রাখার সিদ্ধান্ত নেয়। একটা সময় ওদের মধ্যে মারামারি লেগে যায়। আমাকে রাগের মাথায় আসলাম ও তার বন্ধুরা ওসিকে মারতে শুরু করে। দরজার কাছে ওসি নিয়ে আসা একটা লাঠি ছিল। আসলাম শেখ ওই লাঠিটা দিয়ে ওসির মাথায় আঘাত করে, তারপর একের পর এক আঘাত করতে থাকে। যখন আসলাম শেখ নিজেই হুঁশে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে ওসি পুনঃ মাথা থেতলে গেছে। ওরা 3 জন ভয় পেয়ে যায়, তাই আমাকে রেখে ওরা পালিয়ে যায়। তখন আমার জ্ঞান ছিল। লাশ দেখে আমিও ভয় পেয়ে যাই। আমি ওদের পালাতে দেখে কোনো মতে কাপড় পরে নিই। তারপর আমিও ওখান থেকে ভয় বাইরে চলে আসি। কিছু দূর আসতেই আমার চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসছে। তারপর কি হয়েছে আমি জানি না। যখন জ্ঞান আসে তখন আমি হাসপাতালের বেডে। রায়ের কথা শুনে কমিশনার সহ উপস্থিত সবাই ঘামছে। কমিশনার পকেট থেকে রুমাল বের করে কপাল মুছে নিলেন, তারপর বললে, তার মানে ওছি মারা গিয়েছে। আচ্ছা, তোমাকে কোথায় রাখা হয়েছে বলতে পারো? আমি কোথায় ছিলাম জানি না, তবে আমাকে যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে একটা পুরনো একতলা বাড়িতে বন্দি ছিলাম, আর কিচ্ছু জানি না। কমিশনার রায়ের মাথা হাত বুলিয়ে চলে গেল। কমিশনার যেতেই রায় হাসে। ধর্ষকদের কখনো ক্ষমা করতে নাই। রায় ভালো করেই জানে সে ধর্ষণের বিচার সহজে পাবে না, কিন্তু একজন পুলিশ অফিসারের খুনের বিচার ঠিকই হবে। একটা মিথ্যা দিয়ে যদি সবাইকে ফাঁসির দড়িতে ঝুলানো যায় তাহলে ক্ষতি কি?
ওসি মহিনুদ্দিনের লাশ পাওয়া গেছে। প্রায় 3 দিন আগে লাশ এটা। ওসির দেহ থেকে মারাত্মক পচা গন্ধ আসছে। কেউ গন্ধের জন্য লাশের কাছে যেতে পারছে না। লাশের উপর মাছি ভন ভন করছে। থেতলে যাওয়া মাথাটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এরকম ভয়ঙ্কর লাশ একটু আগে একজন পুলিশ অফিসার অজ্ঞান হয়ে গেছে। ওসির লাশ নিয়ে যাওয়ার জন্য আলাদা লোক খবর দেওয়া হয়েছে, কারণ কেউ ওসির লাশের কাছে যেতে চাচ্ছে না। ওই বদ্ধ ঘরের মধ্যে ধর্ষণের নানা রকম আলামত পুলিশ পেয়েছে। মদের খালি বোতল, দড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট সহ অনেক প্রমাণ পুলিশ সংগ্রহ করেছে। আকবরকে পুলিশ ছেড়ে দিয়েছে। খবর পেয়ে গ্রামের লোক মিলে আকবরকে হাসপাতালে ভর্তি করেছে। আকবর ঠিক মতো হাঁটতে পারছে না। তার 2 পা ফুলে গেছে। আঘাত করে জায়গাগুলো রক্ত জমে কালো হয়ে গেছে। পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন। কোথাও যেন বাদ রাখেনি মারতে। পুরো আত্মরা বানিয়ে ফেলেছে। শুধু প্রাণ যেন বাঁচিয়ে রেখেছে তার দাদা। অন্যদিকে রায়ের গণধর্ষণের খবর সকল পত্রিকায় ছাপা হয়েছে। ওসি মহিনুদ্দিনের মৃত্যুসহ বাকি 3 জন আসামির ছবি পত্রিকায় ছাপানো হয়েছে। পুলিশ হন্য হয়ে আসামিদের খুঁজছে, কিন্তু সকল আসামি পলাতক। আরও 7 দিন অতিক্রম হয়ে গেছে। আজকেই রায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বড় বড় রাজনৈতিক নেতাদের হুমকি আসছে দিনের পর দিন ধর্ষণ কেস তুলে নেওয়ার জন্য আসছে উপর মহল থেকে। কিন্তু রায় তার বাবাকে বলছে জীবন থাকতে কেস তুলবে না সে। এতে যেন খেপেছে মুখোশ পরা শয়তানগুলো। কল করে বারবার প্রাণ মারার হুমকি দিয়ে চলেছে ভদ্র সমাজের অভদ্র লোকগুলো। রায়কে আজ গ্রামে নিয়ে আসা হয়েছে। পুরো গ্রামের মানুষ রায়কে দল বেঁধে দেখতে এসেছে। গ্রামের মহিলারা রায়ের সাথে কথা বলতে চায়। কিভাবে কি হলো সেটা জানতে এসেছে তারা। রায়কে তার মা ঘর থেকে বের হতে নিষেধ করেছে, কেননা তিনি ভালো করেই জানেন মানুষের মুখ কতটা ভয়ঙ্কর। তার মেয়েটাকে শেষ করে দিতে কয়েকটা কথায় যে যথেষ্ট তা রায়ের মা ভালো করেই জানেন। তাই তিনি চায় না রায় কারো প্রশ্নের মুখে পড়ুক। বাইরে মানুষের চেঁচামেচির আওয়াজ। রায় ভালো করেই জানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। রায় মুখ মুচকি হাসে। রায় বুঝতে পারে বাইরে তার মা সব মহিলাদের সামলাচ্ছে। কিন্তু এভাবে আর কতক্ষণ। রায় নিজের গায়ের ওড়না জড়িয়ে নেয়, তারপর ঘর থেকে বাইরে বের হয়ে আসে। রায়কে বের হতে দেখলেই তার মা বলল, তুই বাইরে আসিস কেন রে মা? ভিতরে যা, তুই, তোর শরীর ভালো না। ঘরে শুইয়া থাক যা, তোর কাকিগো লগে আমি কথা কইতেছি। রায় তার মায়ের সামনে দাঁড়ায়। তারপর চোখে চোখ রেখে বলে, আমি কেন ঘরে লুকিয়ে থাকবো মা? আমি কি কোনো অপরাধ করেছি? যারা অপরাধ করে তারাই লুকিয়ে থাকে। আমি কোনো অপরাধ করিনি। ওনারা আমার সাথে কথা বলতে এসেছে। ওনাদের কথা শোনা আমার দায়িত্ব। রায় কেঁপে বসে থাকা মহিলাদের চোখ চকচক করে উঠল। মহিলাদের চকচক করার চোখ রায়ের দৃষ্টি এড়িয়ে যায় না। রায়ের মুখ থেকে তারা সব জানতে পারে। অন্যের কলঙ্ক শুনতে কার না ভালো লাগে। রায় বসতে একজন মহিলা বলল, আরে কি সুন্দর মাইয়া, জীবনটা শেষ কইরা দিছে একেবারে। এখন কেডা বিয়া করব? এই মাইয়ার কি কেউ ঘরে তুলব চাইব? রায় মহিলার কথা শুনে চুপচাপ বসে থাকে, কোনো জবাব দেয় না, কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এই শ্বাসটা যেন হাজার না বলা কথাকেই প্রকাশ করছে। মানুষ যখন আঘাত পেতে পেতে বোবা হয়ে যায় তখন তার আর অভিযোগ করে না। কষ্ট পেয়ে একবারে পাথর হয়ে গেছে মানুষের আর কাঁদে না, কেবল দূর আকাশের পানে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এই দীর্ঘ নিঃশ্বাসগুলো অভিযোগের চিঠি হয়ে চলে যায় সৃষ্টিকর্তার কাছে, যিনি সব জানেন, যিনি সব কিছুর বিচার করেন। রাইকে চুপ থাকতে দেখে মহিলা যেন আরও সুযোগ পেল। একজন সরাসরি প্রশ্ন করে বলল, ওরা কি সবাই একলগে তোমার লগে থাকছে? ব্যথা পাও নাই? সহ্য করছো কেমনে? 4খানা পুরুষ বইলা কথা। ওর কি হাত পা বাইন্দা সব করছে নাকি খোলা ছিল? রায় নিচে দিকে তাকিয়ে একটা কথা বলল না, প্রত্যেক কথা শুনতে থাকে। রায়ের মা শাড়ির আঁচল মুখ গুজে কান্না আটকে রাখার চেষ্টা করছে। এর মধ্যে রায়ের বাবা এসে হাজির হয় দরজার কাছে। নোংরা প্রশ্নগুলো শুনে থমকে যায় তিনি। নিজের মেয়েকে এমন পরিস্থিতি দেখে কাদের বুকটা কেঁপে ওঠে। কিন্তু তার মেয়ে যে চুপ করে আছে। রায়ের চুপ থাকা যেন আরও সুযোগ করে দিচ্ছে মহিলাদেরকে। প্রশ্ন করা মহিলাটি আবার বলল, কথা কও না কেন? আচ্ছা, ওরা কি ব্যবস্থা নিয়ে তোমার লগে আসিল নাকি না নিয়ে আসিল? যদি না নিয়ে থাকে তাহলে তো পেটে বাচ্চা আইয়া পড়ব। মহিলার কথা শেষ না হতেই রায়ে উঠে দাঁড়াল।
তারপর বেশ চিৎকার করে বলল, আমার মনে হয় আমাকে জনগণের সামনে ধর্ষণ করলে আরও ভালো হতো। এতে আপনাদের প্রতিক্রিয়া দেখতে বেশ সুবিধা হতো। হাত পা বেঁধে হয় নাকি খোলা রেখে হয় তাও আপনারা দেখতে চান। পুরুষ প্রোটেকশন নিয়ে করে নাকি না নিয়ে করে তাও হয়তো নিজেদের চোখে দেখতে পেতেন। একসাথে সবাই করে নাকি এক এক করে করে তাও হয়তো দেখতে পেতেন। ওই সময় নিরাপত্তা মেয়ে আত্মচিৎকার শুনতে পেতেন। নিজের এক বিন্দু ইজ্জত বাঁচানোর আকুতি আবেদন দেখতে পেতেন। কখনো ধর্ষণ হতে কাউকে দেখেছেন কি আপনারা কাউকে? যদি দেখতেন তাহলে আজ আমায় নিয়ে ঠাট্টা করতে আসতেন না। রায় ঘরের দিকে পা বাড়াতে আরেকজন মহিলা বলল, এত তেজ কোন থেকে আসে বুঝি না, কি আছে আর কি শরীর, সব তো বাইরে বেড়া মাইসে খাইয়া ফেলছে। এই কারণে মাইয়া বেশি দিন ঘরে রাখতে নাই, ঘরে রাখলে পুরুষের চোখ তো লাগবেই। রায় থমকে দাঁড়ায় কথাগুলো শুনে। তারপর উপস্থিত মহিলাদের চোখে চোখে রেখে রায় বলল, আজ যেই কথাগুলো আমি মেয়ে বলে বলছেন সেই 100 ভাগের 1 ভাগ কথা যদি কোনো মা বাবা তাদের ছেলেদের বলতো তাহলে আজ ঘরে ঘরে দর্শক থাকতো না। ছেলের গভীর রাত পর্যন্ত কাদের সাথে আড্ডা দিচ্ছে, কোথায় ঘন্টার পর ঘন্টা থাকছে সেটা খোঁজ যদি রাখতো তাহলে হয়তো এত মেয়ে ধর্ষণ হতো না। আর আমার শরীরের কথা বলছেন, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আর সেখানে আমার তো ধর্ষণ হয়েছে, আমি এটা দায় খোদার কাছেই ছেড়ে দিলাম। তিনি আমার সম্মান যেমন নিয়ে গেছেন, একদিন তিনি আবার ফেরত দিবেন। রাইকে তার মা ইচ্ছে মতো ডলে গোসল করিয়ে দিচ্ছে। ফর্সা শরীরটা লাল হয়ে গেছে, তবু তিনি থামছেন না। বদ্ধ গোসলখানায় শরীরের সব শক্তি দিয়ে গোসল করিয়া যাচ্ছেন তিনি। রায়ের শরীর থেকে সমস্ত কলঙ্ক তুলে ফেলা যেন তার একমাত্র লক্ষ্য। রায় অনেক ব্যথা পায় কিন্তু কোনো কথা বলল না। ব্যথাগুলো যেন তার সঙ্গী হয়ে যাচ্ছে দিনকে দিন। হাজারো ব্যথার দেওয়াল এখন রায়ের চারপাশ, কিন্তু এই ব্যথার দেওয়াল অতিক্রম করার সাধ্য তার নেই। কেবল মৃত্যু পারে এই সকল ব্যথাকে অতিক্রম করতে। রায়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু সেই চোখে পানি দেখতে পায় না রায়ের মা। গোসলের পানির সাথে মিলেমিশে এক হয়ে যায় সেই 2 ফোঁটা পানি। রায় নিজের মার দিকে না তাকিয়ে উপহাস ভরা কণ্ঠে বলে, দেহ থেকে কলঙ্ক উঠাতে চাচ্ছ বুঝি? নারীর দেহে লেগে যাওয়া কলঙ্ক সারা জীবনে ডলে মা। এই কলঙ্ক আর উঠবে না। যে দেহে লেগেছে একাধিক পুরুষের ছোঁয়া, সে দেহ যে কলঙ্ক মুক্ত হওয়ার নয়। হঠাৎ রায়কে তার মা বুকে জড়িয়ে না হাউমাউ করে কাঁদতে শুরু করে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোর সাথে এমন কেন হইল? কি এমন পাপ করছিলাম আমি? খোদা কেন এমন করলো আমগো লাগে? রায় 2 হাত তার মাকে জড়িয়ে ধরে শক্ত করে। ভেজা শরীর মায়ের কাঁধে হাত রাখে। এক হাতে নিজের মায়ের চোখের পানি মুছে দিয়ে রায় বলল, জানো মা, কষ্টগুলো চোরাবালির মতো, যত হায় হুতাশ করবে, যত ভুলতে চাইবে, যত দুঃখগুলো ভুলে থাকার চেষ্টা করবে, ঠিক ততই দুঃখগুলো চোখে ভাসবে, ঠিক ততই কষ্ট পাবে। আর একটা সময় দুঃখগুলো তোমাকে শেষ করে দিবে। তার থেকে ভালো চুপচাপ হয়ে যাওয়া। নিজেকে সময় দাও। দুঃখ এমনিতেই একদিন শেষ হয়ে যাবে। একদিন আবারও আধার শেষে ভোর হবে। আমাকে দেখো কেমন চুপ হয়ে গেছি, পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছি। না হলে আমিও যে হারিয়ে যাব চোরাবালির মধ্যে।